আমি আপনাকে চুমু দিতে চাই। এই কথাটা বাইকে হেলান দেওয়া ওই ছেলেটাকে গিয়ে বলবেন। এহেন কথা শুনে কুহুর আত্মাটা ছ্যাদ করে উঠল। চশমাটা ঠিকঠাক করল সে। আজই ভার্সিটিতে প্রথম দিন তার, আর আজই র্যাগিংয়ের শিকার হতে হলো তাকে। কুহু মাথার ওড়নাটা ঠিক করে নিচু স্বরে বলে উঠল, আমি পারবো না, দয়া করে আমার ফোনটা দিয়ে দিন। মেয়েগুলো 5 জনের মতো ছিল। লিডার মেয়েটা বলে উঠল, সিনিয়রদের আদেশ যে পালন করতেই হবে। কুহুর ভয় হতে লাগলো। এবার আশেপাশে তাকিয়ে নিজের বান্ধবী রোদেলাকে খুঁজতে লাগলো। দুজনে ভাগ্যক্রমে একই ভার্সিটিতে চান্স এসেছে। কুহুকে এদিক ওদিক তাকাতে দেখে মেয়েগুলোর মাঝ থেকে বলে উঠল, এইদিক ওইদিক তাকিয়ে লাভ নেই মামনি, যাও গিয়ে চুমুটা খেয়ে আসো। কুহু ভয়ে ভয়ে বলে উঠল। উনি যদি মারে আমাকে? মেয়েগুলো কেমন জোরে জোরে হাসতে লাগলো এটা শুনে। একজন বলে উঠল, আরে কুল, কিচ্ছু বলবে না। কিছু বললে কি আর তোমাকে যেতে বলতাম আমরা। কুহু দ্বিধা দ্বন্দ্বে ভুগতে লাগলো। এভাবে একটা অচেনা ছেলেকে সে কি করে চুমু খাওয়ার কথা বলবে। সে বলে উঠল, শাস্তিটা কি? মেয়েগুলো একজন আরেকজনের দিকে তাকালো। হঠাৎ তখন তাদের যুক্ত একজন যুবক। সে বলে উঠল, আমার গার্লফ্রেন্ড হতে হবে। কুহু তাকালো যুবকটার দিকে। চেহারাতে যেন ফুটে উঠেছে ছেলেটার চরিত্র। কুহু পেছন ঘুরে বাইকে হেলান দেওয়া ছেলেটাকে দেখলো একবার। ছেলেটার পেছন সাইড দেখা যাচ্ছে শুধু। কুহু বুকের ধুকপুকানি বেড়ে গেল। সে কাঁপা কাঁপা পায়ে নিচের দিকে দৃষ্টি রেখে সামনে এগিয়ে গেল। ওরা সবাই বাঁকা হাসলো। এই মুহূর্তে এখানে কি হতে পারে তা সবারই জানা। কি রে আনাফ, তোর মুখ এমন বান্দরের বিশেষ জায়গার মতো করে রেখেছিস কেন? আদিতের কথা শুনে নাতাশা আর আরিফ হো হো করে হেসে উঠল, কিন্তু আহনাপের থেকে কোনো উত্তর এলো না। সে একই ভঙ্গিমাতে সিগারেট খেয়ে মুখ থেকে ধোয়ার কুণ্ডলি বের করছে, দৃষ্টি তার আকাশের দিকে। আদিত আবার বলে উঠল, আঙ্কেল কি প্যাদানি দিয়েছে নাকি যে মুখ এমন করে রেখেছিস? আর রে, আদিতের কথার মাঝেই আহনাপের গম্ভীর স্বর ভেসে এলো। 2 কানে শুনতে পাস তুই? আদিত দাঁত কেলিয়ে হেসে বলল, আরে তাহলে আবার 2 মাইল দূরে কিসের শব্দ হচ্ছে সেটাও কি আদিত আহমেদ শুনতে পায়? হ্যাঁ, আরেকটা বাজে কথা বললে আর পাবি না শুনতে, আর আমি করবো সেটার ব্যবস্থা। আদিত মেকি হেসে নিজের দুগালে হাত রেখে নাতাশা আর আরিফের পেছনে গিয়ে দাঁড়ালো। নাতাশা আর আরিফ অট্ট হাসিতে ফেটে পড়ল তা দেখে। আহনাফ এক ভুর উঁচু করে তাকালো তাদের দিকে। সাথে সাথেই তারা চুপ হয়ে গেল। আহনাফ কিছু বলতে যাবে তার আগে কারোর কান্নার শব্দ ভেসে এলো কানে। কান্নার শব্দটা খুব কাছ থেকে আসতেই আহনাফ পেছনে ঘুরে তাকাতে দেখলো যে একটা মেয়ে তার ঠিক পেছনে দাঁড়িয়ে পুপিয়ে কান্না করছে। কুহু মাথা নিচু করে রেখেছে, যার দরুন কর্ণ ওর মুখটা ঠিক করে দেখতে পেল না। আহনাফ বলে উঠল, এটা কি কান্না করার জায়গা? অন্য কোথাও গিয়ে কাঁদো, যাও। আহনাফের ধমকে কুহু কেঁপে উঠল, মাথাটা উঁচু করে তাকালো তার দিকে। আহনাফের কুচকে যাও ভ্রু শিথিল হয়ে গেল তৎক্ষণাৎ। বিরক্তিরা যেন নিমিষেই উধাও হয়ে গেল। শ্যামবর্ণের একটা মেয়ে, মুখে তার অদ্ভুত এক মায়া। কান্নার কারণে চোখের ঘন পাপড়িগুলো কেমন যেন আকর্ষণীয় হয়ে উঠেছে। ফোলা ফোলা গাল দুটো বেশি আকর্ষণ করছে যেন। আহনাফ পলক ফেলতে ভুলে গেল। বাহাতে থাকা সিগারেটটা কখন যে পড়ে গেছে আহনাফের তা খেয়াল নেই। সে ব্যস্ত সামনে দাঁড়ানো এক মায়াপরীকে দেখতে। গোলগাল মুখটাকে পরখ করতে ব্যস্ত সে। তার মনে অমন সময় কেন যেন একটা নাম বেজে উঠল, তিলোত্তমা। এদিকে আহনাফকে এভাবে তাকিয়ে থাকতে দেখে কুহুর ভয় যেন আরও বেড়ে গেল। সে আবার কান্না করে ফেল। আহনাফের কাছে ব্যাপারটা আরও বেশি আকর্ষণীয় লাগলো। যে মেয়েকে কাঁদলে এত ভালো লাগে, তাকে হাসলে কতটা ভালো লাগবে। এই মেয়ে, তুমি কাঁদছো কেন? কান্না করার আর জায়গা পেলে না? এই সিংহের সামনে এসে কাঁদতে হলো? শেষে কথাটা মনে মনে বলল আরিফ। এদিকে কুহু একবার পেছনে তাকালো। ওরা এদিকেই তাকিয়ে কুহুর ফোনটা ফেলে দেবে এমন এক হুমকি দিল ইশারায়। কুহু তৎক্ষণাৎ সামনে ঘুরে বলে উঠল, আমি আপনাকে চুমু খেতে চাই। ব্যাস, এই একটা কথাই যথেষ্ট ছিল সবার মাথায় হাত দেওয়ার জন্য। তখন আহনাফের চেঁচানোতে অনেকের নজর ওদের দিকে এসেছে।
কুহুর কথা শুনে কেউ কেউ ঠোঁট চেপে হাসতে লাগলো, আবার কেউ রাগে ফুঁসতে লাগলো। আহনাবকে এক দেখাই কেউ চোখ সরাতে পারবে না। স্বপ্নে সেই রাজকুমারের বাস্তব প্রতিচ্ছবি যেন এই আহনাব। এ কারণে আহনাবকে চুমু খাবে এই কথাটা শুনে অনেকে রাগি ফুঁসছে, আবারও হাসছে যে এর মতো একটা বস্তির মেয়ে কি না চুমু খেতে যাচ্ছে আমাদের হ্যান্ডসামকে। চেহারাটা দেখ, কালো ভূত একটা। অনেকেই হাসতে লাগলো এসব বলে, আবার কেউ কেউ বলছে। এদিকে কুহু কথাটা বলে চোখ খিচে বন্ধ করে ফেলেছে। সবে অধীর আগ্রহে বসে রয়েছে আহনাবের থাপ্পড়ের জন্য। এদিকে কুহু ভয়ে থরথর করে কাঁপছে, মনে মনে আল্লাহকে বলছে যে এবারের মতো বাঁচিয়ে দাও আল্লাহ, বাপের জন্মে আর এই ভার্সিটিতেই আসবো না। হঠাৎ নিজের গালে নরম কিছুর স্পর্শ পেতেই থমকালো সে। পিটপিট করে চোখ মেলতেই হা হয়ে গেল সে। তৎক্ষণাৎ দু কদম পিছিয়ে গেল সে। এদিকে সবার মুখ হা হয়ে গেছে। লিডার মেয়েটা এত বড় চোখ করে তাকিয়েছে যেন চোখের মনি কোটর থেকে বেরিয়ে আসবে। আহনাব একটা মেয়েকে চুমু খেয়েছে। আদিত, আরিফ আর নাতাশা একে অপরের দিকে তাকাচ্ছে, আবার আরেকবার আহনাবের দিকে। এক পর্যায়ে তিনজন একসাথে বলে উঠল, তেরে ঢোল না। তারপরে তিনজন জ্ঞান হারিয়ে পড়ে গেল। এদিকে কুহু ব্যাগটা বুকে চেপে পেছনে সরতে সরতে এক পর্যায়ে দৌড়ে পালালো। আহনাবের ঠোঁটের কোণে কেমন এক হাসি ফুটে উঠল। এদিকে কুহু মেয়েগুলো সামনে গিয়ে থামলো, দেখলো তার ফোনটা নিচে পড়ে রয়েছে। কুহু ফোনটা উঠিয়ে নিয়ে একবার আহনাবের দিকে তাকালো, যার তীক্ষ্ণ নজর এখনও তার উপরে। কুহুর বুক দুরুদুরু করছে। সে দৌড়ে ভার্সিটি থেকে বেরিয়ে গেল আর মনে মনে বলল, বালির ভার্সিটি আর আসবো না আমি। এদিকে কুহুকে দৌড়াতে দেখে রোদেলা বোকা বনে গেল। মাত্র সে ভার্সিটির গেট পেরোচ্ছিল, সে চেঁচিয়ে উঠল, আরে কুহু, দৌড়াচ্ছিস কেন? কুহু এমনভাবে দৌড়াচ্ছে যেন পেছনে কুকুর না, আস্ত এক ডাইনোসর তাকে তাড়া করছে। রোদেলা নিজেও দৌড় লাগালো কুহুর পেছন পেছন। কুহু মেরি জান, বেবি দাঁড়া। রোদেলার মুখে এমন জান বেবি শুনে রাস্তার মানুষজন অদ্ভুত নয়নে তাকালো তার দিকে। কিছু তাগড়া যুবক চায়ের দোকানে বসে চা খাচ্ছিল। তাদের মাঝ থেকে একজন আফসোসের সুরে বলে উঠল, এই জন্যই আমরা মেয়ে পাই না। ছেলেটা হঠাৎ খেয়াল করলো তার হাতের বিস্কিটটা নেই। রোদেলা চেঁচি বলে উঠল, ধন্যবাদ কাকু। ছেলেটা বলে উঠল, ওই আমার বিস্কুট ওইটা। আর কে তোর কাকু? ছেলেটাও দৌড় লাগালো ওদের পেছন আর বলতে লাগলো, চোর চোর, বিস্কুট চোর। রোদেলা পেছন ঘুরিয়ে দেখল যে ছেলেটা তার দিকেই দৌড়ে আসছে। সে বোকা বনে গেল। সে দৌড়ের স্পিড বাড়িয়ে দিল। দেখা গেল একটা সময় সে কুহুকে ছাড়িয়ে চলে গেল। কুহু থেমে গেল, হাঁটুতে ভর দিয়ে হাঁপাতে লাগলো। রোদেলার পাখি অটোমেটিক হয়ে গেল। কুহু বলে উঠল, রোদ, ব্রেক কষ এবার। রোদেলা বলে উঠল, পেছনে দেখ। কুহু পেছনে তাকাতে দেখল যে 20 জনের মতো দৌড়ে আসছে তাদের দিকে। কয়েকজনের হাতে লাঠি দেখা পেল সে। বুড়ুকুচকে এলো তাদের মাঝে একজন চেঁচাচ্ছে, স্বর্ণের বিস্কুট নিয়ে গেল আমার, চোর চোর। রোদেলা বুঝলো তাকে ধরতেই মিথ্যা কথাটা বলেছে। স্বর্ণের বিস্কিট না, বালের বিস্কিট। এদিকে কুহু বুঝলো না তারা কেন দৌড়াতে যাবে। তারা কি? আর কিছু ভাবার আগেই নিজের হাতে টান অনুভব করলো। রোদেলা তাকে নিয়ে আবার দৌড়াতে লাগলো। কুহু বলে উঠল, বালির দিন একটা। কপালটাই বালের। কুহু শেখ, বাবা মা নেই। তার যখন 5 বছর বয়স তখন তার বাবা মা মারা যায় একটা গাড়ি অ্যাক্সিডেন্টে। তখন তার দাদি তার দায়িত্ব নেন, কিন্তু তার যখন 14 বছর বয়স তখন সে দাদিও মারা যায়। দাদি মারা যাওয়ার পর তার এক মামা তার দায়িত্ব নেয়। আদিত বলে উঠল, এদিকে দায়িত্ব রেলগাড়ি। তা এরপর কে নীল? না মানে মামা কি আছে নাকি সেও? লোকটা বলে উঠল, না স্যার, মামা আছে। আর কিছু বলার আগে হাত উঠিয়ে লোকটাকে থামিয়ে দিল আহনাব। সে বলল, এসব ছাড়ো, এটা বলো যে সে কি সিঙ্গেল? আহনাবের এই কথা শুনে আদিত, আরিফ আর নাতাশা হাঁ হয়ে গেল। হচ্ছেটা কি আসলে? এটা কি সত্যি তাদের আহনাব? যে আহনাব কিনা মেয়েদের দিকে তাকানোর প্রয়োজন মনে করে না, সেই আহনাব এটা। সকালে ভরা মাঠে একটা মেয়েকে চুমু খেলো, এবার এখন জিজ্ঞাসা করছে যে মেয়েটা সিঙ্গেল নাকি। আদি তার মুখ বন্ধ করে থাকতে পারল না, সে বলেই উঠল, আনাফরে জিনে ধরেছে মামা।
তোরা দদরুদ পর ভাই, এটা আমাদের আনাফ না। আহনাব বিরক্তি দিতে সূচক শব্দ করলো। আদিত কোথাও যেন চলে গেল। সবাই বর্তমানে আহনাবের ফ্ল্যাটে রয়েছে। আহনাব এবার ফাইনাল ইয়ারে। আহনাবের একটা কোচিং সেন্টার আছে, এছাড়া তার একটা ক্যাফে আছে। ভার্সিটির পাশে হওয়াতে ক্যাফেটাও বেশ ভালো চলে। আহনাবের এতেই হয়ে যায়। বাবার টাকায় নিজের খরচ চালানোটা তার সবচেয়ে অপছন্দের বিষয়। এমনিতেই বাবার সাথে তার যে সম্পর্ক। এদিকে আদিত কোথা থেকে একটা ঝাড়ুনি এসে বলতে লাগলো, বন্ধুগণ, তুলে নাও নিজের হাতিয়ার আর মুক্ত করো আমাদের আনাফকে। আনাফ বন্ধু, আমি আসছি। আদিতের ঝাড়ু নিয়ে দৌড়ে আসতে দেখে আহনাব দাঁড়িয়ে পড়ল। পায়ে থাকা স্যান্ডেলটা খুলে আদিতের দিকে ছুঁড়ে মারল। আদিত সরে গেল তৎক্ষণাৎ। নাতাশা আর আরিফ হো হো করে হাসতে লাগলো। আহনাব তীক্ষ্ণ নয়নে ওদের দিকে তাকালো। ওরা চুপ হয়ে গেল। আহনাব বলে উঠল, আর একটা শব্দ যদি বের হয় কারোর মুখ থেকে তাহলে দেখিস। সবাই চুপসে গেল। আদিত 2 হাত দিয়ে নিজের মুখ চেপে ধরল। তার যে একটা ননস্টপ মুখ, 2 হাত দিয়ে চেপে রেখেও যদি আটকানো যায়। আহনাব কালো স্যুট পরা লোকটার দিকে তাকালো। এরপর বলল, আপনি বলুন। সে বলল, জি স্যার, কুহু। আহনাব তার দিকে তীক্ষ্ণ নজরে তাকালো। লোকটা একটু থতমত খেলো। সে ভুল সূত্রে বলল, না মানে, হ্যাঁ ম্যাডাম অবিবাহিত। বয়ফ্রেন্ড আছে নাকি তা সঠিক বল। আহনাব কথার মাঝেই বলে উঠল, আপনি আসতে পারেন। লোকটা মাথা নাড়িয়ে চলে গেল। লোকটা যেতেই আরিফ বলে উঠল, তুই আসলে চাইছিস তো কি আহনাব? আহনাব ঠোঁটের কোণে কেমন একটা হাসি ফুটে উঠালো। হঠাৎ সে বলে উঠল, আগামী 6 মাসের মধ্যে আমি বিয়ে করছি। দাওয়াত রইল তোদের, এখন ভাগ। সবাই একসাথে বলে উঠল, আহনাব ওদের হাত ধরে বের করে দিয়ে বলল, হ্যাঁ। কিসের হ্যাঁ? হ্যাঁ মানে কি? একটা দিব তোকে কানের নিচে। কালকে যেন ভার্সিটিতে দেখতে পাই আপনাকে। বুঝছেন না? না অন্যভাবে বোঝাবো? কুহু কিছুক্ষণ চুপ হয়ে বসে রইল। ওই ভার্সিটিতে আবার যাবে সে। মান সম্মান তো অলরেডি টাটা বলে দিয়েছে তাকে। কুহুর থেকে উত্তর না পেয়ে ফোনের ওপাশ থেকে রোদেলা চেঁচাতে লাগলো, হ্যালো, শুনতে পাচ্ছিস? কুহু আবার বলল, ভেবে জানাচ্ছি, বাই। কুহু কল কেটে দিল। রোদেলা আবার কল করবে সে জানে, তাই ফোনটা অফ করে দিল। এরপরে ক্লান্ত শরীরটা বিছানায় এলিয়ে দিল। চোখটা বন্ধ করতেই আহনাপে চুমু খাওয়ার বিষয়টা তার মানসপটে ভেসে উঠল। কুহু তৎক্ষণাৎ চোখ মেলে তাকালো, উঠে বসলো তৎক্ষণাৎ। ডান গালে হাত রাখলো সে। এই গালেই তো চুমু খেয়েছিল। কুহুর মস্তিষ্কে কিছু একটা ভেসে উঠল। সে আবার শুয়ে পড়ল। হঠাৎ তার চোখের কোণা পেয়ে পানি গড়িয়ে পড়ল। সে আস্তে করে আওড়ালো, যাদের বাবা মা নেই তাদের জীবন এত কঠিন কেন হয়? তখনই দরজায় কারোর করাঘাতের শব্দ শোনা গেল। মনে হচ্ছে যেন কেউ ক্ষিপ্ত হয়ে দরজা ধাক্কাচ্ছে। কুহুর চোখের পানি মুছে উঠে বসলো। অন্যটা মাথায় দিয়ে দরজা খুলল সে। দরজা খুলতেই আনোয়ারা বেগম ওর চুলের মুঠি ধরে ক্ষিপ্ত স্বরে বলে উঠলেন, রান্নাঘরের এঁঠো বাসনগুলো কি তোর মরা মা এসে ধুয়ে দিবে, নাকি তোর মরা দাদি ধুয়ে দিবে? সন্ধ্যা হয়ে গেল, এখনও নবাবজাদির মতো ঘরে বসে আছিস যে? কুহু বলে উঠল, মামি তুমি আমাকে যা খুশি বলো, ওদেরকে কেন টানছো মাঝে? আনোয়ারা বেগম বলে উঠলেন, ও মা গো, মেয়ের মুখে বুলি ফুটেছে দেখি। তা কি করবি ওদেরকে টানলে? কলঙ্কিনী মেয়ে একটা, মান সম্মান এমনিতেই ডুবিয়েছিস, এখন আবার কথা বলছিস তুই? কুহু কিছু বলল না। আনোয়ারা বেগম ওর চুলের মুঠি ধরে ধাক্কা দিলেন। কুহু ছিটকে পড়ে গেল। 10 মিনিটের মাঝে যেন বাসনগুলো পরিষ্কার দেখি আমি। আসছি আমার নবাবজাদি। আনোয়ারা বেগম চলে গেলেন। কুহু একটা দীর্ঘশ্বাস ছাড়ল। এগুলো নতুন না তার জীবনে, তবে সে আফসোস করে না। এটা যে তাকে থাকতে দিয়েছে, আবার পড়াশোনার খরচ চালাচ্ছে, এটাই অনেক। তাছাড়া মামি তো এমন ছিলেন না, কোথাও না কোথাও সব কিছুর জন্য সেই দায়ী। কুহু তার ছেলের হাসি হাসল। মা, তুমি আবার কুহুর সাথে এমন করেছো? ট্রাস্ট মি, আমি আর বাড়ি আসবো না। হঠাৎ কারোর কণ্ঠস্বরে খানিকটা চমকে উঠল কুহু। দরজার দিকে তাকাতেই ভেসে উঠল এক পরিচিত মুখ। কুহু এবার তাকিয়ে চোখ ঘুরিয়ে নিল, মাথার ওড়নাটা ঠিক করলো, কোনো মতে উঠে দাঁড়ালো সে। এরপর বলে উঠল, আয়ান ভাইয়া, আপনি আপনার রুমে যান, মামি আপনাকে এখানে দেখলেই রেগে যাবে।
আয়ন কুহুর কথার বিপরীত কাজ করলো। সে উল্টো রুমের ভিতর এসে বিছানায় বসলো। এরপর বলল, এতদিন পর আসলাম, কেমন আছি, কোথায় সেটা জিজ্ঞাসা করবি তা না। আপনি রুমে যান ভাইয়া। আয়ন ব্যঙ্গ করে বলল শেষের লাইনটা। কুহু হালকা হাসলো। আয়ন তাকিয়ে রইল সেই দিকে। এই হাসিটাকে যে সে কত মিস করেছে। হোস্টেলে থাকলেও মনটা সবসময় তার এখানেই পড়ে থাকতো। এই মেয়ের চিন্তায় দিন পার হয়ে যেত তার। এদিকে আয়নকে এভাবে তাকিয়ে থাকতে দেখে কুহু বলে উঠল, আমি আসছি, মামি বকবে আবার। আয়নের খুব করে মন চাইলো বলতে, যাস না সুহাসিনী, প্লিজ আমার সামনে এসে বস। কতগুলো মাস দেখিনি তোকে, আমার চোখগুলো যে বড্ড তৃষ্ণার্ত হয়ে রয়েছে। কিন্তু বলতে পারলো না সে। কুহু ততক্ষণে চলে গেছে। কুহু বড্ড বিরক্ত, বিড়বিড় করে বলল, অসুন্দর হয়েও শান্তি নেই। ছেলে মানুষ এমন কেন? মেয়ে দেখলেই হাঁ করে তাকিয়ে থাকতে হবে তাদের। বালের জীবন আমার। সময় ভোর 5টা। কুহু ফজরের নামাজ শেষ করে উঠে দাঁড়ালো। সে জানে আজ ঠিক কী কী হতে পারে তার সাথে। মামি নিশ্চয়ই আজ তার কাঁধে হাজারটা কাজ চাপিয়ে দিবে। গতকালকেও তো তাই করেছিল। কোনো মতে কাজ শেষ করে ভার্সিটি গিয়েছিল সে। এখন মনে হচ্ছে না গেলেই ভালো হতো। তবে আজকে সে ভার্সিটি যাবে। গতকাল ফোন অন করার পর রোদেলা পই পই করে বলেছে তাকে। কুহু দরজা খুলে বেরোতে যাবে, তখনই হঠাৎ কারোর বুকের সাথে ধাক্কা খায়। মাথা উঁচু করে তাকাতে দেখে আয়ান দাঁড়িয়ে। কুহু বলে উঠল, এই 7 সকালে আমার রুমের সামনে কি এর চুল ফালাচ্ছেন? উফ বাবা গো। আয়ান কপাল কুঁচকে বলল, ছি, কী সব বলিস তুই? আর এমন অশ্লীল আওয়াজ দিচ্ছিস কেন? কট ম্যারেজ করতে চাস নাকি? আয়ন ঝুঁকে এসে ফিসফিস করে বলল। কুহু এটা শুনে মাথা উঁচু করতেই আয়নের মাথার সাথে ধাক্কা খায়। অভ্যাসবশত মেয়েটা বলেই বসলো, বালের মাথা, উফ মরে গেলাম। আয়ন ঠোঁট চেপে হেসে বলল, এখনো তো কিছু করলামই না, এখনই মরে গেলি? কুহু বলল, ফালতু কথা বলবেন না। এখানে কি করছেন? আয়ন রোদেলা হেলান দিয়ে বলল, দেখতে আসছিলাম যে উঠেছিস নাকি। আপনি জানতেন আমি এখন উঠবো? আয়ন মাথা নাড়িয়ে বলল, বাড়ি ছেড়েছি, তবে ভুলিনি কিছু। কুহু কিছু বলল না। আয়ন হঠাৎ বলে উঠল, আয়, আজ আমি তোকে কাজে হেল্প করব। কুহু বলে উঠল, 7 সকালে আমাকে মার খাওয়াতে চাইছেন? সরুন। কুহু আয়নকে ঠেলে চলে গেল। আয়ন মুচকি হাসলো। এদিকে কুহু মনে মনে বলল, পারবি না ঘোড়ার আন্ডাও উল্টো কাজ বাড়াবে। যত সব গোলামের ছাও। এখন বিড়ি চাইলাম, বিড়ি দিলা না। তোমার সঙ্গে কিসে পিরিত? আদিত গানটা গাইতে গাইতে সিগারেটে আগুন জ্বালালো। নাতাশা বলে উঠল, না না আমি একটু খাই। নাতাশার কথাটা শেষ হতেই তার মাথায় 3টা কাট্টা মারা হলো। আহনাফ, আদিত আর আরিফ 3জন একসাথে মেরেছে। নাতাশা মুখ কুচকালো। আহনাফ বলল, ভবিষ্যতে যেন আর না শুনে। নাতাশা মুখ কুচকে বলল, তোরা তো ঠিকই খাস, ইনফ্যাক্ট এখনও খাচ্ছিস। তোদের ক্যান্সার না হলেও আমার ঠিকই হয়ে যাবে এই ধোয়াতে। এটাই খেয়ে ক্যান্সার হলে মানসিক শান্তি পাবো। আরিফ বলল, তোর মুখের সামনে তো আর ধোয়া ছাড়ি না। নাতাশা বলল, তো ধোয়াটা বাতাসে ছাড়ছে না? এই বাতাসে অক্সিজেন মিশে রয়েছে, আর আমি তো সেই অক্সিজেনই গ্রহণ করছি। মানে ইনডাইরেক্টলি আমি সিগারেটই খাচ্ছি। আদিত বলে উঠল, ভাবা গো ভাবা, মায়া তো না যেন আস্ত এক যুক্তির ফ্যাক্টরি। নাতাশা চুল উড়িয়ে একটু ভাব নিল। আদিত তখন ওর চুল ধরে দিল এক টান। নাতাশাও আদিতের চুল টেনে ধরল। আদিত বলে উঠল, আনাব ভাই বাছা, ওই ডাইনি চুল ছাড় আমার। আহনাফ বিরক্ত হয়ে বলে উঠল, চুপ করবি তোরা? কি শুরু করেছিস বাচ্চাদের মতো? হঠাৎ একটা ছেলে এসে হাজির হলো। তখন আহনাফকে লম্বা করে একটা সালাম দিল সে। সবাই তার দিকে তাকালো। ঢিলাঢোলা একটা টি শার্ট পরনে তার। আহনাফ মুচকি এসে সালামের জবাব দিল। বাকিরাও অদ্ভুতভাবে তাকিয়ে রয়েছে তার দিকে, কারণ ছেলেটা টি শার্টের সাথে হাফ প্যান্ট পরে এসেছে, তাও উল্টো, আর পায়ে মস্ত বড় এক স্যান্ডেল। আহনাফ বলল, কেমন আছিস? এই অবস্থা কেন? রাফি কপাল কুচকে বলল, এই অবস্থা মানে? আহনাফ ওকে নিচের দিকে তাকাতে বলল। রাফি নিচের দিকে তাকাতেই হাঁ হয়ে গেল। তার হরুতে প্যান্ট চেঞ্জ করতে ভুলে গেছে, তাও ভাব বজায় রাখতে বলো। এইটা তো নিউ স্টাইল। আহনাফ বলল, উল্টো প্যান্ট পরাটাও স্টাইল? ওই আর কি। রাফি মেকি হাসলো। আহনাফ ওসব কথায় আর গেল না। ও বলল, তোকে একজনের উপর নজর রাখতে হবে, একটা মেয়ের উপর।
তোদের এলাকার মেয়ে। রাফি বলল। কোন মেয়ে ভাই? কুহু সে কোথায় যাচ্ছে, কি করছে, সব ইনফরমেশন চাই। আচ্ছা ভাই। আর রাফির হঠাৎ ফোন বেজে উঠল। সে মেকি হাসলো। আহনাফ ইশারায় রিসিভ করতে বলল। রাফি ফোনটা রিসিভ করে চেঁচিয়ে উঠল। কি? কোথায়? আচ্ছা। আহনাফ বলল। এনিথিং রং? রাফি বলল। আর বলবেন না ভাই, কালকে চায়ের দোকানটাতে বসে চা বিস্কুট খাচ্ছিলাম, হঠাৎ এক মেয়ে আমার বিস্কুট নিয়ে ভেগে গেল। ও মা, আইন তো অবাক। গতকাল 2 মাইল পেছনে ছুটেছি, তাও ধরতে পারলাম না। আমার সাথের লোকজন বলল পুলিশকে জানাতে, আমিও কেস করে এলাম। সবাই হাঁপার মতো তাকিয়ে রইল তার দিকে। নাতাশা বলল। বিস্কুটের জন্য মামলা করে ফেলেছেন? রাফি উপনিস মাথা ঝাঁকালো। পুলিশ তাদের ধরেও ফেলেছে, আমি গেলাম ভাই। আহনাফ নিজেও হাঁ করে তাকিয়ে। আদিত আরিফের কাঁধে হাত রেখে বলে উঠল। বড়লোকই ব্যাপার স্যাপার, এত বড় বড় লোকের মাঝে আমরা হলাম ফকিরনাথ গরিব। স্বর্ণের বিস্কিট, হোয়াট দ্য ডিসমিস? রোদেলা কথাটা বলে কুহুর দিকে তাকালো, যার শুধু চোখ দেখা যাচ্ছে। আর সে বোরকা নিকাব পরে এসেছে, ঠিক করেছে আজ থেকে সে এভাবে আসবে। তাহলে দেখা যাবে সবাই তাকে নিয়ে মজা উড়াবে ওই ঘটনার জন্য। কুহু চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। ঘটনাটা বুঝতে একটু বেগ পোয়াতে হচ্ছে তাকে। এদিকে রোদেলা বলে উঠল। ভাই, আমি স্বর্ণের বিস্কিট খেয়ে ফেলেছি। কুহু। কুহু বিরক্ত ভরা নয়ন নিক্ষেপ করলো রোদেলার পানে। মনে মনে আওড়ালো সেই কথা। বালির ভার্সিটি, একটা দিন ক্লাসরুম পর্যন্ত যেতে পারি না, এর আগে কিছু না কিছু ঘটেই যায়। হাবিলদার, ধরো একে, থানায় নিয়ে গেলে স্বীকার করবে না। একজন মহিলা হাবিলদার এগিয়ে যেতে নিলে কুহু বলে উঠল। আরে কি আশ্চর্য, ঘটনার সত্যতা যাচাই না করেই ধরতে আসছেন যে? সবার নজর এখন ওদের দিকে। রোদেলা আর কুহু ভার্সিটির গেটে ঢুকতে যাবে, অমন সময় পুলিশ এসে হাজির। রোদেলা বলে উঠল। কোন শালা মামলা করেছে আমিও দেখি, আর কি প্রমাণ আছে যে আমি চুরি করেছি? কুহু বলো। তার আগে এটা বলুন যে বিস্কুটটা কি আপনি নিজের চোখে দেখেছেন? লোকটা বলে উঠল। না। কুহু বলল। ওকে চুরি করতে দেখেছেন? লোকটা দুপাশে মাথা নাড়ি না বোঝালো। কুহু এবার বলো। এখানে আশেপাশে তো কোনো সিসিটিভি ক্যামেরা আছে বলেও মনে হয় না, তাহলে আপনি বুঝলেন কি করে যে ওই চুরি করেছে? লোকটা থতমত খেলো খানিকটা, পরক্ষণে ভাবনি বলো। বুঝতে হবে, পুলিশ বলে কথা। আরে পেয়ে গেছেন? সবাই পেছনে ফিরে তাকালো। রোদেলার ভুরু কুঁচকে গেল। এই সেই হতচ্ছাড়াটা একটা বিস্কিট খেয়েছে বলে তার নামে মামলা করে দিবে। এখন আবার বলে কিনা স্বর্ণের বিস্কিট ছিল। ওরে শালা। রাফি বলো। হ্যাঁ অফিসার, এই মেয়েটাই। গতকালকে সে আমার বিস্কুট নিয়ে পালিয়ে গিয়েছিল, আবার আমাকে কাকুও বলেছে। রোদেলা বলে উঠল। ভাইগা, এটা কিছু হলো? আপনার বাড়ি দলিল ধরেই নিয়ে গেছিলাম যে মামলা করে আসছেন। রাফি বলো। তার চেয়েও বড় কিছু নিয়ে গেছেন। আমার বিস্কুট আমার প্রাণ। বাড়ির দলিলটা চাইলেও দিয়ে দিতাম, তবু আমার বিস্কুট না। রোদেলা কিছুক্ষণ হাবার মতো তাকিয়ে রইল। কুহু বলে উঠল। আচ্ছা তাই? রাফি উপনিস মাথা ঝাঁকালো। কুহু হঠাৎ পাশের দোকানে গিয়ে এক বয়াম বিস্কিট নিয়ে এলো। তারপর তা রাফির দিকে বাড়িয়ে দিয়ে বলল। এই নিন এক বয়াম বিস্কুট, এবার আপনার বাড়ি গাড়ি যা আছে সব কিছু আমার নামে করে দিন। উপস্থিত সবাই হো করে হেসে উঠল। রাফি ভ্যাবাচাকা খেলো। পুলিশ অফিসার বলে উঠল। ওই ম্যাডাম জি, স্বর্ণের বিস্কুট নিয়ে এখন। রোদেলা বলে উঠল। আপনার মাথার বিস্কুট, আপনি দেখেছেন স্বর্ণের বিস্কুট? ওটা স্বর্ণের হলে আমি খেলাম কিভাবে? ওই মিয়া, বিস্কিটটা যে স্বর্ণের না সেটা কেন বলছেন না ওনাদের? একটা হই হুল্লোড় পড়ে গেল। ভার্সিটির ভেতর থেকে অনেকে বাহিরে এসে কাহিনিটা বোঝার চেষ্টা করতে লাগলো। এক পর্যায়ে আহনাফরাও বেরিয়ে গেল। আহনাফ ঘটনাটা বোঝার জন্য ভিড় ঠেলে এগিয়ে গেল সামনে। সামনে দাঁড়ানো রমণীকে দেখেই তার কপাল কুঁচকে গেল। সে বলে উঠল। রোদ তুই? সবার নজর গেল আহনাফের দিকে। রোদেলার চোখ মুখ উজ্জ্বল হয়ে গেল খুশিতে। সে বলে উঠল। আরে আহনাফ ভাই, আপনি? এরপরে রাফি বলে উঠল। আরে ভাই তুমি? কুহু মনে মনে বলো। আরে চুমুখোর লোক। পরক্ষণে সে পেছন ঘুরে গেল। কোনো মতেই আহনাফকে বুঝতে দেওয়া যাবে না যে এটা কুহু। কিন্তু কুহু বুঝল না যে এই রোদেলা একে ভাই বলল কেন, আর নামটা কি বল? আহনাফ।
কোথায় যেন সে এই নামটা শুনেছে। কুহু জটিল অঙ্ক কষতে বসলো যেন। এইদিকে রোদেলা আহনাফের উদ্দেশ্যে বলতে লাগলো, দেখুন না আহনাফ ভাই, এই লোক কী শুরু করেছে। আহনাফ আশেপাশে তাকালো, অনেক মানুষ। সে বলে উঠল, সিনেমা চলছে না এখানে, আপনারা যার যার কাজে যান। আহনাফের কথা শুনে একে একে সবাই যাওয়া আরম্ভ করলো। আহনাফ বলল, কি হয়েছে? রোদেলা আর রাফি একসাথে নিজের কথা বলতে লাগলো। আহনাফ চেঁচিয়ে উঠল, চুপ, একজন একজন করে বল। রাফি, আগে তুই বল। রোদেলা মুখ ভেঙচি কাটলো। রাফি শুধু বলল, ভাই এইটা সেই বিস্কুট চোর। আর পেছন থেকে বলল, আয় হায়, কি বলো? এ তো দেখেই চোরনি। আহনাফ যা বোঝার বুঝে গেল। সে পুলিশ অফিসারদের দিকে তাকালো, তাকিয়েই রইল। অফিসার থতমত খেয়ে গেলেন খানিকটা। সে কি মেয়ে নাকি যে এভাবে দেখছে? তবে আজকাল এ যুগ পড়েছে, ছেলেরা ছেলেদেরও খারাপভাবে দেখে। মাইরি। সে নিজের পোশাকটা একটু ঠিকঠাক করলো। আহনাফ বলল, আপনি কোন থানার পুলিশ? কেন? আগে কখনো দেখিনি আপনাকে। লোকটা বলল, আপনি কি আগে জেলখানায় থাকতেন নাকি যে আমাকে চিনবেন? আহনাফ কিছু বলতে নিলে রাফি বলল, ভাই আপনি কি এই চোরকে আগে থেকেই চিনেন? আহনাফের ঠোঁটের কোণে কেমন একটা হাসি ফুটে উঠল। সে বলল, বোন হয়। রোদেলার মুখটা চুপসে গেল। তার শোনা পৃথিবীর সবচেয়ে জঘন্যতম বাক্য ছিল এটা। আপন বোন হয় নাকি? সেই চাচাতো বোন হয়। এই আহনাফ ভাইটাও না। এদিকে রাফি এটা শুনে বলে উঠল, হায় আল্লাহ, ভাই কি বলছেন? আমি যদি আগে জানতাম কোনোদিন কেস করতাম না। অফিসার, দুঃখিত আমি। ওটা স্বর্ণের বিস্কুট ছিল না, আর আমি আমার কেস উঠিয়ে নিচ্ছি। আপনারা আসতে পারেন। অফিসার আচ্ছা বলে কোমর দুলিয়ে চলে গেল। সবাই হতভম্ব হয়ে গেল এহেন ঘটনায়। কি বড়লোকি ব্যাপার! এক কথায় রাজি হয়ে পাশা দোলাতে দোলাতে চলে গেল। আজ গরিব বলে ঘটনাটা বুঝলাম না। আদিত বলল, সহমত। আরিফ বলল, কি যে বলেন না ভাই আপনারা। অফিসারটা মনে হয় আমাকে পাগল ভেবে ছেড়ে দিল। আর আহনাফ ভাই থাকতে আমাকে কেউ কিছু কি করে বলবে? ভাই আছে না? আদিত বলল, হ্যাঁ সেটাই। ইনি কোন থানার পুলিশ একটু জানিও তো ভাইয়া। আমার একটা ছোট প্যান্ট হারিয়ে গিয়েছে। আমার তো ভাই আরিফকে সন্দেহ হচ্ছে। ওর নামে মামলা ঠুকে দিয়ে আসতাম আর কি। সবাই হো হো করে হেসে উঠল। কুহু নিজেও হাসতে লাগলো। দেখা গেল একটা সময় সবার হাসি থামলো, তার হাসি থামলো না। অভ্যাসবশত সে রোদেলার বাহুতেও থাপ্পড় মারতে মারতে হাসছে। আহনাফের চাহনি দেখে রোদেলা বলল, আমার বেস্ট ফ্রেন্ড কুহু। আহনাফ প্রথমে খুব একটা পাত্তা না দিল, পরে কুহু নামটা শুনে তারা গতিতে তাকালো তার দিকে। ওর পেছনে ঘুরে থাকতে দেখে কপাল কুচকাল সে। এদিকে কুহু হাসি বন্ধ হয়ে গেছে ততক্ষণে। আহনাফ এক বুড়ো উঁচু করে বলল, কুহু, পুরো নাম কি? রোদেলা বলতে নিলে কুহু গলাস্বর চিকন করে বলল, কুহেশ্বরী কুহু। আর মনে মনে বলল, রিস্ক নিয়ে লাভ নেই বাল, চিনলেই বিপদ। কারণ চুমু খেতে তো আমিই চেয়েছিলাম। এখন যদি রোদের সামনে বলে দেয়, মান সম্মানের প্রশ্ন। আরিফ ফিস ফিস করে বলল, কুহু নামটা কি শুধু ওই মেয়েটার নাকি? তুইও না আহনাফ? রোদেলার ভুরু কুচকে গেল। মিথ্যা বলল কেন কুহু? কুহু রোদেলার হাত টানতে টানতে ভার্সিটির ভিতর চলে গেল। আহনাফ বিরক্ত ভরা নয়নে রাস্তার দিকে তাকালো। এই মেয়ে কি আজকে ভার্সিটি আসবে না? কি একটা ভেবে পেছনে তাকালো সে, আবার সামনে ফিরে চাইল। আকাশে আজ তারা নেই। কালো মেঘে ঢেকে রয়েছে পুরো আকাশ। বিকালের দিকে সে কি বৃষ্টি, অথচ সকালে ছিল কত রোদ। এখন আবার মেঘলা, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে আকাশে। হালকা বাতাসও বইছে। নীরব সেই আকাশের দিকে তাকিয়ে জীবনে হিসাব কষছে কুহু। ছাদের একটা দোলনাতে বসে রয়েছে সে। আচ্ছা, তার জীবনটা অন্য সব স্বাভাবিক মেয়েদের জীবনের মতো হলেও তো পারত। বাবা মা নেই বলে কি তার এত কষ্ট? দাদিও তো চলে গেলেন। যাকে ঘিরেছিল কুহুর সব কিছু, সেই মানুষটাও চলে গেল। আর তারপর ওই দিনটা কুহুর জীবনের সবচেয়ে জঘন্যতম দিন। সব কিছু পাল্টে গেল এরপর থেকে। কুহুর জীবনের সবচেয়ে জঘন্যতম দিন, সব কিছু পাল্টে গেল এরপর থেকে। কুহুর একটা ভুল তার জীবনটাকে তছনছ করে দিল। মামির আদর অত্যাচারে পরিণত হলো। কুহুর চোখ দিয়ে কখন যে পানি গড়িয়ে পড়ল হুঁশ নেই। হঠাৎ কাঁধে কারোর হাতের স্পর্শ পেতেই চমকে লাফিয়ে উঠল কুহু। রিল্যাক্স, আমি আয়ান।
কুহু বুকে 3বার থুতু দিল। আয়ান বলল, তুই কাঁদছিস? কুহু চোখে হাত রাখলো। কখন যে চোখে পানি এসে গেছে খেয়াল নেই, কিন্তু কথা হচ্ছে চোখ দিয়ে পানি যেহেতু বের হয়েছে তার মানে নিশ্চয়ই সে কাঁদছে। এটা আবার জিজ্ঞেস করার কি আছে? এদিকে কুহুর থেকে উত্তর না পেয়ে আয়ান আবার বলল, তুই কাঁদছিস কুহু? কুহু বলে উঠল, আরে না, কি যে বলেন, কাঁদবো কেন? ঝর্ণার পানি বের হচ্ছে, এই যে দেখুন ঝর্ণা। আয়ান ঠোঁট চেপে হাসলো। সে বলল, তোকে কাঁদলে অনেক সুইট লাগে সুহাসিনী। কুহু চোখ মুখ কুচকে বলল, কুহু কুহু বলেই ডাকবেন, আগেও বলেছি। কিন্তু আমার তো এই নামই ভাল লাগে। কুহু কিছু বলতে যাবে তখন খেয়াল করলো দরজায় তার মামি দাঁড়িয়ে। সে চুপচাপ হেঁটে চলে গেল ছাদ থেকে। আয়ান কপাল কুচকাল। আরে সুহাসী। পেছন ঘুরিয়ে দরজায় মাকে দাঁড়িয়ে থাকতে দেখে থেমে গেল আয়ান। আনোয়ারা বেগম বললেন, রাতে ছাদে থাকা ভালো না, নিচে যাও। আয়ান একটা দীর্ঘশ্বাস ছেড়ে নিচে চলে যেতে নাই। তখন কানে আসে আনোয়ারা বেগমের কথা, কলঙ্কের ভার কিন্তু অনেক, নিচে কাঁধে নিতে চেও না, একটা সময় অতৃপ্তি কাজ করবে। আয়ান হাসলো, শুধু কিছু বলল না। আরে ভাই, বলছিটা কি তাহলে? এইমাত্র একটা ছেলের সাথে ছাদে বসেছিল ভাবি। আহনাব শোয়া থেকে উঠে বসলো। কি বলছিস? কে সে ছেলে? রাফি দূরবীক্ষণ যন্ত্রটা পাশে রেখে বলল, ভাবির মামা তো ভাই। আহনাব স্বস্তির শ্বাস ছাড়ল। ভয় পাই দিয়েছিলে। আরে ভাই, এইটা তো ভয়ের বিষয়। আপন ভাই ছাড়া আর কোনো ভাই যে হয় না, জানেন না? কত কিছু যে ঘটছে চারদিকে। আহনাব বলল, তোর ভাবিকে তো হাতের কাছে পাচ্ছি না, একটু যে হুমকি দেব সেটাও পারছি না। রাফি ভাবলো কিছু একটা, এরপর বলল, ভার্সিটিতে যখন যাবে তখন একটু চিপা চাপাতে নিয়ে গিয়ে হুমকি দিবেন, তাহলেই তো ল্যাটা চুকে যায়। ভার্সিটি তো আজকে এলো না, আর আনাব শাড়ির চিপতে যাওয়ার প্রয়োজন পড়ে না। সবার সামনে কিস করতে পেরেছে, আর এমন কি, কিন্তু আসছেই তো না। রাফি ভাবুক স্বরে বলল, ব্যাপারটা সত্যি চিন্তার। আচ্ছা, কালকের দিনটা দেখুন যায় নাকি, ফোন করেও 2-1টা হুমকি দিতে পারেন চাইলে। আহনাব বলল, বেশ ভালো বলেছিস তো, কিন্তু ফোন নম্বর নেই। রাফি উঠে বসে বলল, দুনিয়ার সবার ফোন নম্বর জোগাড় করতে পারেন আর ভাবিটার বেলায় পারলেন না, ধিক্কার জানাই ভাই। দুনিয়ার সবার সেটিং করিয়ে দিতে পারিস, অথচ নিজের বেলায় 3বার উষ্টা খাস, ধিক্কার জানাই তোকে। রাফি মেকি হাসলো। আচ্ছা ভাই, কালকে কথা হবে, ঘুম পাচ্ছে, বাই। রাফি কল কেটে দিল। আহনাব হাসলো, তবে বেশিক্ষণ স্থায়ী হলো না সে হাসি। হঠাৎ তার হাসিটা আবার বেজে উঠল। হিটলার নামটা জলজল করছে। আহনাব সূচক শব্দ করে রিসিভ করলো। হ্যালো। ফোনে ওপাশ থেকে কোনো উত্তর না পেয়ে আহনাব বলে উঠল, হ্যালো বাবা। তোমার হার্ট ছোট চাচা অ্যাটাক করেছে, দ্রুত বাসায় এসো। আহনাব কপাল কুচকে বলল, হোয়াট? কি বলছো এসব? আন শাহরিয়ার বলেন, ও সরি, তোমার অ্যাটাক, ছোট চাচা হার্ট করেছে। আহনাব সূচক শব্দ করে বলল, তুমি আবার ড্রিঙ্ক করেছো? না না, তুমি বাসায় এসো। কতগুলো তুমি হয়ে গেলে মাস, বাসায় এলে না। আহনাব বলে উঠল, কিসব বাজে বকছো? আহান শাহরিয়ার একটু কেসে বললেন, বাসায় এসো, একসাথে ড্রিঙ্ক করে আইটেম সঙ্গে নাচবো, প্রমিস। আহনাব ফিক করে হেসে ফেলল। নাচ চাইতো, তবু গাম্ভীর্য বজায় রেখে বলল, তুমি একা নাচো গিয়ে, আমার তোর খেয়ে দিয়ে গাছ নেই। ফোনের ওপাশ থেকে স্পষ্টত স্বরে শোনা গেল, বাসায় এসো, ফিরে এসো, একা করে দিও না আমাকে। আহনাব দীর্ঘশ্বাস ছাড়ল, শুধু বলল, আসবো। ফোনের ওপাশ থেকে এখনো একই কথা শোনা যাচ্ছে। আহনাব কল কাটছে না, ভালোই লাগছে শুনতে। কতগুলো দিন পর আজ বাবার স্বর শুনছে সে। তার বাবা ছেলে তো একটা সময় বন্ধুর মতো ছিল, তাহলে আজ এত দূরত্ব কেন? বুকটা হঠাৎ ভারী হয়ে উঠল আহনাবের। ঠিক অমন সময় আহান শাহরিয়ার বলে উঠলেন, লালপরি, লালপরি, সুন্দর সুন্দর লালপরি। আহনাব চমকে উঠে ফোনের দিকে তাকালো, যেতে বলে উঠল, এই ভালো হবে না তুমি? হোদায় তোমার জন্য দুঃখ লাগতেছিল। ধুর। আহনাব কল কেটে শুয়ে পড়ল আবার। হয়তো অন্যদিকে আহান শাহরিয়ার এখন মাতাল হয়ে নাচছে, ঘাসছে, আবার হয়তো কাঁদছে। আজ আমি তোকে
ভার্সিটি পৌঁছে দিব। বাসে করে যেতে হবে না, উঠে বস। কুহু মাত্রই বাসা থেকে বের হয়েছিল। সামনে তাকিয়ে তাকিয়ে আয়ন বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। কুহু বলল, কোনো দরকার নেই, আমি বাসে করে চলে যাব। কুহু কথাটা বলেই সামনের দিকে হাঁটা ধরল। আয়ন বলে উঠল, তেজ দেখাস না, যে কয়েকদিন আছি আমি পৌঁছে দিব তোকে, এতে তোরই ভালো হবে। কুহু পেছন ফিরে বলল, আমার ভালো কিছু সহ্য হয় না, তাই দরকার নেই। আয়ন একটা দীর্ঘশ্বাস ছাড়ল। এই মেয়ের সাথে সে পারবে না। বরাবরের মতো আজকেও বাসে বসার জায়গা নেই। কুহু এক কোণায় চেপে দাঁড়িয়ে রইল। হঠাৎ খেয়াল করলো একটা লোক তার পাশ ঘেঁষে দাঁড়াচ্ছে। কুহু সরে দাঁড়ালো। তখন অন্য একটা লোক আবার কুহুর পাশ ঘেঁষে দাঁড়ালো। কুহু গুটিয়ে নিল নিজেকে, যথাসম্ভব সরে দাঁড়ানোর চেষ্টা করলো। আশেপাশে তাকিয়ে দেখলো অনেক ছেলে। কি যেন একটা মানুষপটে ভেসে উঠলো তার। সে চেঁচিয়ে উঠলো হঠাৎ, বাস থামান, আমি নামবো, বাস থামান। কুহুর চেঁচানো শুনে সবাই তার দিকে তাকালো। বাসও থেমে গেছে। কুহু এলোমেলো দৃষ্টি ফেলে নেমে গেল বাস থেকে। চোখ ঝাপসা তার। রাস্তায় একটা কোণে দাঁড়িয়ে কিছুক্ষণ নিজের দুবাহু পরকার উপর দিয়ে ঘষতে লাগলো। রাস্তার মানুষজন অদ্ভুত নয়নে তাকাচ্ছে তার দিকে। কুহুর খেয়াল নেই সেই দিকে। হঠাৎ কেউ একজন তাকে বুকে জড়িয়ে ধরল। কুহু নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। রিল্যাক্স, আমি আয়ান। কুহু থামলো। আয়নের বুকে কিছুক্ষণ ফুপিয়ে কাটলো আর অভিযোগ করলো, ওরা কেউ ভালো না ভাইয়া, সব পুরুষ খারাপ, কেউ ভালো না। আয়ন একটা দীর্ঘশ্বাস ছাড়লো। কুহুর আজ এই অবস্থার জন্য কি সে দায়ী কোনোভাবে? সে কি কোনো ভুল করলো? তবে ক্যাচাক ক্যাচাক। রাফি বাঁকা হেসে বলল, এখন এই ছবিগুলো যাবে ভাইয়ের ফোনে। ভাবি কি পারবে আজ ভাইয়ের হাত থেকে রক্ষা পেতে? কারণ ভাবি যে ওই বিস্কুট চোরের বেস্ট ফ্রেন্ড, এটা আমি জেনে গেছি। ভেবেছে বোরকা পরলে বুঝবো না। বললি গার্ল। রাফি হঠাৎ ছড়া বলতে শুরু করলো, ভাবি গেছে ফাইসা, ভাই দিবে ঠাইসা, নাম আমার রাফি কাইসা। রাফি একটা সানগ্লাস চোখে দিয়ে ভাব নিয়ে হাঁটতে গেলে খেলো একটা ওষ্টা। কোমরে হাত দিয়ে চেঁচিয়ে উঠল, ওরে আমার মাগো, ভাগ্য আমার পুরাই কুইস্টা। আহনাব ভাই আমার স্বপ্নের রাজকুমার সে। তোকে বলেছিলাম না কুহু? আরে সবসময় যার কথা বলি তোকে। কুহু বলে উঠল, ও হ্যাঁ মনে পড়ছে, তোর চাচা তো ভাই যে। রোদেলা উপনিস মাথা ঝাঁকালো। এরপর প্রচণ্ড উচ্ছ্বাস নিয়ে বলতে লাগলো, আহনাব ভাই এত জোশ যে কি বলবো। উফ, ওনার ভয়েসটা শুনলেই তো আমি পাগল হয়ে যাই। ওনার দিকে যখন কোনো মেয়ে তাকিয়ে থাকে না, ইচ্ছা করে ওই মেয়েগুলোর চুলের মুঠি ধরে দুই খা লাগিয়ে দেয়। কুহু মনে মনে বলল, তোর সেই গুণধর ভাই যে আমাকে চুমু খেয়েছে সবার সামনে, এটা জানলে যে তুই আমাকে কি করবি। রোদেলা তখনই বলে উঠল, জানিস গতকাল কোনো এক ডাইনি আহনাব ভাইকে চুমু খাওয়ার জন্য আবদার করেছিল, মানে মগের মূল্য আর কি। কুহু মনে মনে বলল, সেই ডাইনি আমি ছাড়া আর কেউ না রে। তবে মুখে বলল, তারপর তারপর আবার কি? আহনাব ভাই নাকি ওই মেয়েটাকে চুমু খেয়েছে। ওনার আবার দয়ার শরীর কিনা। কুহু কপালে কুচকে বলল, কিন্তু তুই না বলেছিলি যে উনি অনেক রাগী আর মেয়েদের সাথে এসব ঘেঁষাঘেঁষি পছন্দ না? রোদেলা বলে উঠল, হ্যাঁ তা তো অবশ্যই। হয়তো মেয়েটাকে দেখতে আমার মতো ছিল, আমি ভেবেই হয়তো। রোদেলা এতটুকু বলে লাজুক হাসলো। কুহু মুখ কুচকাল। প্রেমে পড়লে যে মানুষ অন্ধ হয়ে যায় তার বড় প্রমাণ এই রোদেলা। কুহু বলল, হ্যাঁ তোর মেলায় হারিয়ে যাওয়া বোন হবে হয়তো। ওরা ওদের ক্লাসে বসেছিল। আজই প্রথম ঠিকঠাকভাবে ক্লাসরুম পর্যন্ত আসতে পেরেছে তারা। গতকালকেও ক্লাস পর্যন্ত আসতে পারেনি। অল্প দূর আসতেই রোদেলা হোঁচট খেয়ে চিৎপতাং হয়ে যায়। কোমরে অনেক জোরে আঘাত লাগায় তারা ওই দিন বাড়ি ফিরে যায়। কুহু তাই আজকে বেরোনোর সময় আতাল কুস্তি পরে বের হয়। হঠাৎ ওদের ক্লাসে একটা ছেলে এসে বলতে লাগলো, কুহ শিক্ষি আহনাব ভাই তাকে দেখা করতে বলেছে। ক্লাসের সবাই আলোচনা সমালোচনা শুরু করে দিল। রোদেলা অবাক স্বরে বলে উঠল, তুই তো কুহু শেখ, এই কি ব্যাপার বলতো? গতকালও আহনাব ভাই যখন তোর নাম জিজ্ঞাসা করলো তুই মিথ্যা বললি যে তোর নাম কুহেশ্বরী কুহু। আজকে আবার তোকে ডেকে পাঠিয়েছে। তোরা কি আগে থেকে পড়েছি তো? কুহু ভয় পেল খানিকটা। রোদেলাকে সবটা বলে যদি রোদেলা তাকে ভুল বুঝে, যদি তাদের বন্ধুত্বে ফাটল ধরে, না না, এর চেয়ে না বলাই ভালো। কুহু বলে উঠল, জানি না, তুই চুপ করে থাক আপাতত। আর আমার নাম তো কুহেশ্বরী কুহুই।
সার্টিফিকেটে ছোট করে কুহুর শেক দেওয়া হয়েছে, জানিস না তুই? রোদেলা দুই পাশে মাথা নাড়িয়ে না বোঝালো। আজকেই জানলাম, কিন্তু উনি ডাকছে কেন তোকে? গিয়ে দেখেই আয় না হয়। কুহু বলল, তুই তো জানিস আমার অপরিচিত ছেলেদের কতটা ভয় লাগে, সবই তো জানিস। রোদেলা বুঝদারে নেই মাথা নাড়ল। অন্যদিকে ছেলেটা চলে গেল একাই। রোদেলা বলল, আহনাব ভাই কিন্তু অমন ছেলে না, যথেষ্ট ভালো ছেলে উনি, গিয়ে দেখেই আসতে একটাবার। কুহু সরাসরি বলল, না। রোদেলা আর কিছু বলল না, ব্যাগ থেকে একটা টিফিন বক্স বের করলো। আজ 2টা দিন ধরে ভাবছি একসাথে এই স্যান্ডউইচ খাবো, কিন্তু আমাদের যে ডিস্কো ভাগ্য, 2 দিনই বাসায় নিয়ে গিয়ে রুমানা খালাকে দিয়ে দিতাম। আজকে ফাইনালি খেতে পারবো। এনে ধর। কুহু একটা দীর্ঘশ্বাস ছেড়ে স্যান্ডউইচটা নিল, মুখে দিতে যাবে তখনই খেয়াল করলো সে তো নিকাব পরে আছে, আর তখন নিকাব খুললে সব ধুম টানানা হয়ে যাবে। সে নিকাবের ভেতর দিয়ে খাবে বলে ঠিক করলো। অমন সময় সবাই চেঁচিয়ে উঠল। থতমত খেয়ে গেল ও। সামনে তাকাতেই চক্ষু চড়ক গাছ। হাতে থাকা স্যান্ডউইচটা ধপ করে পড়ে গেল। আহনাব দাঁড়িয়ে। রোদেলা খুশি মনে চেঁচিয়ে উঠল, আহনাব ভাই। কুহু ব্যাগ থেকে নিজেকে আড়ালের চেষ্টা করলো। আহনাবের নজর তার দিকে গিয়ে আটকালো। রাগে তার শরীর কাঁপছে। কত বড় সাহস এই মেয়ের! তার কথা অমান্য করে আহনাব রোদেলাকে দেখে, আর ওদের বেঞ্চ পর্যন্ত গেল না। সে ওখানে থেকেই চেঁচিয়ে বলল, মিস কুহু শেখ, আপনাকে 5 মিনিট সময় দেওয়া হলো। 5 মিনিটের মাঝে আপনি আমার সাথে লাইব্রেরিতে দেখা করবেন। আপনার বিরুদ্ধে অভিযোগ এসছে। আহনাব কথাগুলো বলেই হনন করে বেরিয়ে গেল। রোদেলার মুখটা চুপসে গেল। ও কুহুর দিকে তাকালো, এরপর বলে উঠল, আজই তো প্রথম ক্লাসরুম পর্যন্ত এলাম, এর মাঝে আবার তোর নামে কোন মহা অভিযোগ করলো? কুহু ব্যাগটা রেখে তীক্ষ্ণ মেজাজে বলে উঠল, বালির ভার্সিটি আমার, আর যদি আসতে বলেছিস তুই আমাকে, দেখিস কি করি। এখন কি করব আমি? শেষের লাইনটা কাঁদো কাঁদো স্বরে বলল। রোদেলা বলল, আরে মামা চিল, আহনাব ভাই কিছু বলবে না, উনি অনেক ভালো মানুষ। তখনই কুহুর বাম পাশে বসা মেয়েটা বলে উঠল, ভালো না চাই, ওনার ডাক আর আজরালের ডাক একই। ওরা দুজন মেয়েটার দিকে তাকালো। মেয়েটা হেসে বলল, হাই, আমি প্রেমা। তোমরা বোধহয় আজকেই প্রথম এলে, তাই না? তাই গতকালকের ঘটনা জানো না হয়তো। কুহু একটা শুকনো ঢোক গিলে বলল, কেন, কি হয়েছিল গতকাল? প্রেমা বলল, গতকাল আমাদের ক্লাসের একটা ছেলেকে ডেকে পাঠিয়েছিল সে। এখন সে কোথায় জানো? ওরা দুজন দুদিকে মাথা নাড়িয়ে না বোঝালো। প্রেমা বলল, বর্তমানে সে ঢাকা হসপিটালে ভর্তি। কি মাটা যে মেরেছে রে ভাই, মায়া দয়া বলতে কিচ্ছু নেই লোকটার, পাশার লোক একটা। রোদেলা শেষের কথাটা শুনে খেয়ে উঠল। এই, তোমার সাহস কি করে হয় আমার আহনাব ভাইকে নিয়ে বাজে কথা বলার? একদম মেরে পাছা ফাটিয়ে দিই। পুরো কথা সম্পূর্ণ হওয়ার আগেই কারো কান্নার শব্দে থেমে গেল সে। তাকিয়ে দেখে কুহু কাঁদছে। রোদেলা বিচলিত হয়ে বলল, কি হয়েছে বেবি, তুই কাঁদছিস কেন? তোকে বলিনি তো কিছু। কুহু বলে উঠল, আমি যাব না রোদ, বাঁচা আমাকে। প্রেমা রোদেলার কথাই হাওয়ায় উড়িয়ে আবার বলল, না, এই ভুল তো ভুলেও করো না। এমনিতেই সে ঢাকায় তুমি যাওনি, সে নিজে এসে যেতে বলেছে। এখন না গেলে তোমার হাল যে কি হবে ভেবেই আমার শরীরে কাটা দিচ্ছে। রোদেলা ভেঙচি কেটে বলল, মোটেও না, আহনাব ভাই এত খারাপ মানুষ নয়, নিশ্চয়ই ওই ছেলে কিছু করেছিল। প্রেমা বলে উঠল, জানি না আমি। এই, তোমাকে না 5 মিনিট সময় দিয়েছিল, জলদি যাও ভাই। ভার্সিটিতে এসেই এনার কথা যে শুনেছি, ভয়ে ভেতর কাঁপছে আমার। রোদেলা মুখ ভেঙচি কাটলো আবার। সে বলল, তুই যা তো বেবি, আমি বলছি তোকে কিছু হবে না। আমার কি মনে হয় জানিস? কুহু দুই দিক দিয়ে মাথা নাড়িয়ে না বোঝালো। রোদেলা ফিসফিস করে বলল, মনে হয় আমার উপর নজর রাখতে বলবে তোকে। বলে লাজুক হাসলো। কুহু সেসব শুনল না। সে একটু হলেও আন্দাজ করতে পারছে কেন রেখেছে। এই মেয়ে যা বলল তা যদি সত্যি হয় তাহলে কুহুরানি আজকে শেষ। কিন্তু কথা হচ্ছে চুমোটা তো আহনাপি খেয়েছিল, তার তো দোষ নেই। আর তাছাড়া সে তো বোরকা নিকাব পরে রয়েছে, চেনানো উপায় না। এদিকে রোদেলা কুহুকে টেনে টেনে বের করে দিল। দোয়া দরুদ পড়তে লাগলো আর মনে মনে বলতে লাগলো, আল্লাহ এবারের মতো বাঁচিয়ে দাও, একজন ফকিরকে খাইয়ে দিব, বাঁচাও আল্লাহ।
কুহু কথাগুলো বলতে বলতে সামনে যেতে লাগলো। লাইব্রেরি খুঁজে পেতেও সময় লাগলো বেচারির। এখন সে লাইব্রেরির বাইরে দাঁড়িয়ে যাবে কি যাবে না এটা ভাবছে। ভেতর থেকে হঠাৎ তখন চেঁচানোর শব্দ এলো। কুহুর আত্মাটা লাফিয়ে উঠল। মনে হচ্ছে কেউ কাউকে গালাচ্ছে ভেতরে। দরজাটাও তো বন্ধ। কুহুর কান্না পেল আবার। ইচ্ছে করছে দৌড়ে বাড়িতে চলে যেতে। সে ভাবল এটাই সঠিক হবে। চলে যাওয়ার জন্য পা বাড়াতেই আহনাফের কঠোর স্বর ভেসে এলো, এক পাও নড়বে না, স্টপ দেয়ার। কুহুর পদযুগল থেমে গেল। শুকনো ঢোক গিল সে। কাঁপতে কাঁপতে পেছনে তাকালো সে। আহনাফের দিকে তাকানোর সাহস নেই তার। তবে না তাকেও সে বেশ বুঝতে পারছে যে আহনাফ রেগে আছে। আহনাফ হঠাৎ ওকে অবাক করে দিয়ে ওর হাত চেপে ধরে লাইব্রেরির ভেতর নিয়ে গেল। কুহুর ভেতরটা কেমন যেন করে উঠল। আবার কি একই ঘটনা ঘটতে চলেছে তার সাথে? কুহু হাত ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। ফুপিয়ে কেঁদে উঠল সে। আহনাফের সেসবে খেয়াল নেই। সে ফেলে রাখা হকি স্টিকটা আবার উঠিয়ে নেয়। সেটা আরিফদের দিকে ছুঁড়ে মেরে বলল, এই হারাম জাতাটাকে হসপিটালে অ্যাডমিট করে, আর হকি স্টিকে লেগে থাকা রক্ত জানিসই তো কি করতে হবে। আরিফ হকি স্টিকটা ধরে ফেল। এরপর একবার কুহুর দিকে তাকালো। এরপর নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা ছেলেটাকে উঠিয়ে নিয়ে চলে গেল। এখন শুধু আহনাফ আর কুহু। আহনাফ দরজা বন্ধ করে দিল। কুহু এবার বলে উঠল, দয়া করে আমাকে ছেড়ে দিন, আর কখনো আপনার সামনেই আসবো না। আহনাফকে জোরে ধাক্কা দিয়ে দেওয়ালে চেপে ধরল। কুহুর দুহাত দেওয়ালে উঁচু করে চেপে ধরে রেখেছে সে। দাঁতে দাঁত চেপে বলল, ভবিষ্যতে জানার এই কথা না শুনে। গট ইট? কুহু চোখ কুচকে বন্ধ করে রেখেছে। আহনাফ কুচকে যাওয়া চোখের দিকে তাকিয়ে সে চেঁচিয়ে বলল, গট ইট? কু অনবরত উপনিস মাথা নাড়ি হ্যাঁ বজালো। আহনাফ বলল, আমার দিকে তাকাও তিলোত্তমা। কুহু চমকালো খানিকটা। তিলোত্তমা? হু ইজ তিলোত্তমা? সে তাকালো না। আহনাফ ধমকে উঠল, হ্যাঁ মেয়ে, তাকাতে বলেছি না, তাকাও। কুহু কেঁপে উঠল। সঙ্গে সঙ্গে চোখ মেলে তাকালো সে। কুহুর ভীত নয়ন আর আহনাফের তেজি নয়নের মিলন ঘটল আজ এই প্রথম। কুহু আহনাফের দিকে সরাসরি তাকালো। আহনাফের ধূসর রঙের আঁখি যে কাউকে মুগ্ধ করতে বাধ্য। কুহু বাদ পড়ল না। একটা মানুষের চোখ এত সুন্দর হয় বুঝি? ভুলে গেল কিছুক্ষণ আগের কথা। ভয় দূর করে তার চোখে মুখে মুগ্ধতা ভর করলো। মানুষটা কি সুন্দর, গায়ের রং কত ফর্সা, আর চোখ দুটো মাশাআল্লাহ বলতেই হয়। 8 মিনিট 12 সেকেন্ড লাইট। হঠাৎ আহনাফের স্বরে কুহুর হুঁশ এলো। সে কোথায় আছে তা খেয়াল করতেই আবার ভয়েরা ঘিরে ধরল তাকে। কিন্তু কেন যেন কোনো অস্বস্তি হচ্ছে না তার। সকালে একটু পাশ ঘেঁষে দাঁড়িয়েছিল বিধায় তার জন্য কত জঘন্য লাগছিল, আর এখন কেন খারাপ লাগছে না তার। কুহুর ভাবনা মাঝে আহনাফ বলল, কি শাস্তি দেওয়া যায় তোমাকে? কুহু ভয় মিশ্রিত নয়নি তাকালো। আহনাফ ওর হাত ছেড়ে দিল। কিসের শাস্তি? আহনাফ তরক গতিতে তাকালো ওর দিকে। কুহু ভরকে গেল। কিসের শাস্তি? তুমি গতকাল আমাকে মিথ্যা বলেছো যে তোমার নাম কোহিশ্বরী কুহু। মিথ্যা কথা আমার সবচেয়ে অপছন্দের। একটু আগে যে ছেলেটাকে মারলাম তাকে কেন মারছে জানো? মিথ্যা কথা বলেছিল আমাকে, সেজন্য। এবার বলো তোমাকে কি করা উচিত? কুর ভয়ে জান যায় যে অবস্থা, আবার কান্না পাচ্ছে তার। ঠিক তখন আহনাফ বলল, আরেকটা হকি স্টিক আছে এখানে, কি বলো তুমি? আহনাফ এক ভোর উঁচু করে বলল। কুহুর চোখ ছলছল করে উঠল। আবার আহনাফের যে শক্ত হাত, এখনও কুহুর হাত ব্যথা করছে। ওই হাতে হকি স্টিকের একটা মার খেলে কুহু পটল তুলতে আর সময় লাগবে বলে মনে হয় না। আহনাফ এদিকে ঠোঁট কামড়ে হাসছে। সে বলল, এর শাস্তি পরে দেব। এর আগে তুমি আমার আদেশ অমান্য করেছো কোন অশেষ সেটা বলো। আমি ডেকে পাঠানোর পরও আসো না তুমি। আবার আমার গিয়ে বলার পর এসেছো তো এসেছো, 8 মিনিট লেট করে এসছো। আগে শাস্তি দেব। কুহু ভয় মিশ্রিত নয়নি তাকালো তার দিকে। আহনাফ বলল, এখন 8টা চুমুক হবে আমাকে। নয়, হ্যাঁ। আহনাফ একটা চেয়ার নিয়ে এসে বসলো। এরপর বলল, না তাড়াতাড়ি করো, 1 মিনিট লেট করবে না। আর একটা করে চুমুর সংখ্যা বাড়বে। এখন যা ভালো মনে করো। খুব বিপাকে পড়ে গেল সে। এ লোককে চুমু খাবে? রোজ জানলে কি হবে? আর এই লোক না বলে কত ভালো মানুষ, কুহুর সাথে এমন করছে কেন তাহলে?
আসলে দুনিয়ার কোনো পুরুষ ভালো নয়, সবার চরিত্রেই সমস্যা। তখন আহনাফ বলে উঠল, 1 মিনিট লেট, মানে 9টা চুমো। কুহু চোখ শব্দ করলো। নিকাবটা খুলো না। নিকাবটা হালকা উঁচু করে ঝুঁকে আহনাফের গালে চুমু খেলো। আহনাফ একটা ঝটকা খেলো। শরীরের পশম দাঁড়িয়ে গেল, তার হৃদস্পন্দন অস্বাভাবিক হয়ে গেল। কুহু আবার একটা চুমু খেলো। আবার চুমু খেতে গেলে আহনাফ বলে উঠল, আচ্ছা থাক, এবার মতো মাফ করলাম। মিথ্যা বলে শাস্তি পরে দিব, আপাতত চোখের সামনে থেকে দূর হও। কুহু সোজা হয়ে দাঁড়ালো। আহনাফ বলে উঠল, যাচ্ছ না কেন? কোনো অঘটন ঘটিয়ে ফেলার আগে দূর হও। তিলোত্তমা। কুহু এবার বলেই বসলো। তিলোত্তমা কি? আহনাফ হাসলো। কুহু ভুরু কুঁচকাল। আহনাফ তার দিকে তাকিয়ে বলল, তুমি আর আমি ছাড়া আর কেউ আছে এখানে? কুহু দুই পাশে মাথা নাড়ল। তাহলে এখন প্লিজ এখান থেকে যাও, তা না হলে আমি ভুলভাল কিছু করে ফেলবো। কুহু ভয় পেল একটু। সে দ্রুত কেটে পড়তে নাই। হঠাৎ আহনাফের ফোনে একটা নোটিফিকেশনের শব্দ এলো। আহনাফ সূচক শব্দ করে ফোনটা বের করলো। ফোনের সামনে পরপর দুটো ছবি ভেসে উঠল। আয়ন আর কুহুর জড়িয়ে ধরার দৃশ্য। আহনাফ দাঁড়িয়ে পড়ল, চেঁচিয়ে উঠল সে, তিলোত্তমার বাচ্চা। আমি যাকে খুশি তাকে জড়িয়ে ধরবো, এতে আপনার কি? অনেক চুপ থেকেছি, আর নয়। তখন থেকে কি শুরু করেছেন? হ্যাঁ। আহনাফ এক ভুরু উঁচু করে তাকিয়ে তার দিকে। কুহু সাহস সঞ্চয় করে তাকিয়ে রইল। একে ভয় পেলে এ আরো বেড়ে বসবে। কুহু আবার বলল, আমি যাকে খুশি তাকে জড়িয়ে ধরবো, দরকার পড়লে তাকে জড়িয়ে ধরে চুমু খাবো। আপনার কি তাতে? আহনাফ কিছু বলল না। কুহু ভাবলো হয়তো ভয় পেয়েছে। বাঁকা হাসলো সে। হঠাৎ আহনাফ পিছনে ঘুরে গিয়ে একটা হকি স্টিক নিয়ে এলো। এরপর এক পা করে তার দিকে এগোতে লাগলো। কুহু চোখ বড় বড় করে হকি স্টিকটার দিকে তাকালো। পেঁচাতে লাগলো সে। আহনাফ বলে উঠল, কি যেন বলছিলেন? স্টপ। কুহু থামলো। আহনাফ বলল, হয় নিচে থেকে ওই ছেলে থেকে দূরে থাকবে, নয় আমি ব্যবস্থা করে দেব। কুহু কপাল কুঁচকে বলল, কেন দূরে থাকবো কেন? আহনাফ ওর দিকে তাকিয়ে কঠোর স্বরে বলল, এত কথা বলে কেন? যা বলেছি তাই করবে, অন্যথায়। আহনাফের কপাল কুঁচকে গেল বিরক্তি দিতে। কবরে পাঠিয়ে দেব। তোমাকে না, যে ছেলের সাথে মিশবে সেই ছেলেকে। কুহু বুঝলো সবটা, কিন্তু এটা কখনো সম্ভব না। কুহু বলল, আপনি যা চাইছেন তা হবার নয়। আর আপনি যে ছেলের কথা বলছেন, মানে যাকে জড়িয়ে ধরেছি, সে আমার উঠবি হয়। আহনাফ এক বুড়ো উঁচু করে ঘাড় বাঁকালো। কুহু বলল, তাই আপনি আমার থেকে দূরে থাকবেন। আর ফ্রিতে একটা পরামর্শ দিচ্ছি, আপনি যাকে চান তাকে নয়, যে আপনাকে চায় তাকে আপন করে নিন, সুখী হবেন। কুহু কথাগুলো বলে চলে যেতে নাই। আহনাফ বলে উঠল, কে আমাকে চাইলো না চাইলো আই ডোন্ট কেয়ার। আমার কাকে চাই সেটাই হচ্ছে ফ্যাক্ট। এখন সে কার উঠবি হোক আর 10 বছর মাই হোক, আই ডোন্ট কেয়ার। আমার তাকে লাগবে, দরকার পড়লে ছিনিয়ে নেব। কুহু তার ছেলের স্বরে বলল, বড় লোকের ছাও না আপনি, ছিনিয়ে নেওয়া ছাড়া আর কি বা করতে পারবেন? এর চেয়ে অন্যদিকে দিয়ে রাস্তা মাপুন, আপনার আমার দুজনেরই ভালো হবে এতে। কুহু দরজা খুলে চলে গেল। আহনাফ তার যাওয়ার পানে তাকিয়ে বলে উঠল, বড্ড ঘাটতারা মেয়ে। যে জায়গায় আমার জন্য এত মেয়ে পাগল, সে জায়গায় এই মেয়ে আমাকে এক চুলো পাত্তা দিল না। তোমার উর্বিকে যদি আমি আমার সমুদ্রে না বানিয়েছি, তাহলে আমার নামও আহনাফ না, মনে রাখবেন মিস তিলোত্তমা। তোর ওই পীড়িতের ভাই আজ তো একটা খাটাস। ইচ্ছা করছিল দুই গালে ঠাস ঠাস করে দুটো চড় লাগাতে। রোদেলা মুখটা ছোট করে বলে উঠল, তুই আমাকে গালি দে মার, তাও আমার আহনাফ ভাইকে নিয়ে কিছু বলিস না, কারণ তোকে চাইলেও কিছু বলতে পারবো না আমি। কুহু রোদেলার দিকে অদ্ভুত নয়নে তাকালো। একটা মেয়ে কি করে একটা ছেলেকে এত ভালোবাসতে পারে? দিনের পর দিন এত অবহেলা পেয়েও ভালোবেসে যাচ্ছে, অথচ অপর পক্ষের কোনো হুঁশ নেই এতে। এ তো মেয়েটা দিব্যি খুশি আছে, নিজের মতো করে কত কিছুই না কল্পনা করে সে তার শখের পুরুষকে নিয়ে। কুহুকে সবসময় তার কথা বলতে থাকে, একদিন দেখিস এটা হবে, ওটা হবে, আমরা এখানে যাব, ওখানে কত কিছু। রোদের এই স্বপ্ন কি আদৌ কোনোদিন সত্যি হবে? কুহু কি তৃতীয় পক্ষ হয়ে গেল তাদের মাঝে? তাদের বন্ধুত্বে যদি ফাটল ধরে, এর কারণে কুহুর ভাবনার মাঝে রোদেলা বলে উঠল, কিরে কি ভাবছিস? কুহু ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো। কিছু না, তোর গাড়ি এসে গেছে, যা।
রোদেলা তাকিয়ে দেখল যে একটা সাদা রঙের প্রাইভেট কার দাঁড়িয়ে। সে বলে উঠল, আয়, আজ তোকে নামিয়ে দিই প্লিজ বেবি, প্রতিদিনই তো মানা করিস, আজকে অন্তত আয় প্লিজ। কুহু বলে উঠল, জানিসই তো এসব গাড়িতে আমি উঠতে পারি না, বমি পায়। রোদেলা দীর্ঘশ্বাস ছাড়লো, এরপর বলল, দেখিস তোর এমন একটা ছেলের সাথে বিয়ে হবে যার অনেক প্রাইভেট কার থাকবে। কুহু হু হু করে হেসে উঠল, এরপর কিছু একটা মনে পড়তে বলল, তোর উনি কেন রাখলো জিজ্ঞেস করলি না যে? রোদেলা হালকা হেসে বলল, কিছু কিছু ব্যাপার অজানা থাকাই ভালো, এতে হৃদয় জ্বালা কম হয়। রোদেলা কথাটা বলে গাড়িতে উঠে পড়ল। গাড়িটা স্টার্ট দিতেই তা অনেকটা দূরে চলে গেল। রোদেলা সিটে হেলান দিয়ে চোখটা বন্ধ করে ফেল, বিবি করে বলল, আহনাফ ভাই আমার, শুধুই আমার। কুহু ভুরু কুচকাল, বলতে কি চাইল রোদ। বিরক্ত লাগলো কুহুর। ছোট্ট একটা মাথা, তার এত কিছু ভাবতে গেলে মাথা ব্যথা শুরু হয়ে যায়। আর কিছু না ভেবে সামনের দিকে হাঁটা আরম্ভ করতে নিল। হঠাৎ তখন একটা বাইক এসে থামলো তার সামনে। কুহু তাকিয়ে দেখে আয়ান। আয়ান হেসে বলে উঠল, উঠে বস। কুহু প্রথমে মানা করতে চাইল, কিন্তু একটু খেয়াল করতে দেখলো দূরে আহনাফকে দাঁড়িয়ে থাকতে। আর কিছু না ভেবে সে আয়ানের বাইকে উঠে পড়ল। আয়ান এতেই অবাক হয়েছিল অনেক, কিন্তু কুহু তাকে অবাকে শেষ চূড়ান্তই পৌঁছে দেওয়ার জন্য তাকে পেছন থেকে জড়িয়ে ধরে। আয়ান হা হয়ে গেল, বাইক স্টার্ট দিতে ভুলে গেল। এদিকে আহনাফ রাগে হৃদয় জ্ঞানশূন্য হয়ে গেল। আরিফ, আদিত আর নাতাশা একে অপরের দিকে তাকাচ্ছে। একবার তো কুহুর দিকে তাকাচ্ছে, একবার তারা একসাথে আহনাফের দিকে ঘাড় ঘুরিয়ে তাকালো। আহনাফ আরিফের হাতে থাকা হকি স্টিকটা নিয়ে সোজা কুহুর দিকে ছুঁড়ে মারল। ওরা হাত মুখে দিয়ে নিজেদের চিৎকার করা আটকালো। এদিকে হকি স্টিকটা গিয়ে সোজা কুহুর মাথায় লাগলো। পেছন ঘুরে থাকায় কুহু দেখতে পায়নি যে আহনাফ হকি স্টিকটা ছুঁড়ে মেরেছে। ধপাস করে বাইক থেকে পড়ে গেল সে। অ্যান্ড এখনও হা হয়ে ভাবছে হচ্ছেটা কি। এদিকে কুহু যে পড়ে গেছে তার খেয়ালই নেই। মানুষজনের চেঁচামেচিতে তার হুঁশ এলো। মানুষকে এদিকে তাকিয়ে থাকতে দেখে কপাল কুচকাল সে। পেছনে তাকাতেই দেখলো কুহু নেই। নিচের দিকে চোখ যেতেই ভরকালো সে। কুহু পড়লো কিভাবে আর কখনই বা পড়লো? সে দ্রুত বেগে নেমে পড়লো বাইক থেকে। সুহাসিনী, এই সুহাসিনী, কি হলো তোর? একটা লোক বলে উঠলো, কি হলো আবার? কি একটু আগে না মেয়েটার মাথায় হকস্টিক লাগলো? কোন জগতে থাকেন আপনি? পাশে থাকা হকি স্টিকটা এতক্ষণে খেয়াল করলো আয়ান। পেছনে তাকাতেই দেখলো কিছু ছেলে মেয়ে দাঁড়িয়ে থাকতে। সবাই মিলে একজনকে চেপে ধরে রেখেছে, যার হাতে আরেকটা হকি স্টিক। আয়নের দিকেই তাকিয়ে সে। আয়ন বুঝলো না কিছু। সে আপাতত কুহুর দিকে ফোকাস দিল। মেয়েটা অজ্ঞান হয়ে গেছে। আয়ন কুহুর ব্যাগ থেকে পানি বোতল বের করলো। ওর চোখে মুখে পানি ছিটাতে লাগলো, কিন্তু তাও জ্ঞান ফিরল না তার। আয়নের ভয় হলো। কুহু, এই কুহু। হঠাৎ সেখানে আহনাফ উপস্থিত হলো। তখন আশেপাশে এত মানুষ দেখে চেঁচিয়ে উঠল সে, হেল্প তো করছেন না, উল্টো ভিড় বাড়াচ্ছেন। নিজেদের কাজ করুন গিয়ে, যান। একে একে কেটে পড়লো সবাই। আহনাফকে কম বেশি সবাই চিনে। কে বলতে পারে এখন আবার তাদের হকি স্টিক দিয়ে না মার শুরু করে দেয়। তাই কেউ রিস্ক নিল না। তখন রাফি এক বালতি পানি নিয়ে হাজির হলো। আহনাফ কুহুর নিকাবটা উপরে তুলে দিল। আয়ান কপাল কুচকাল। আহনাফ রাফির থেকে বালতিটা নিল। এরপর পুরো এক বালতি পানি কুহুর মুখের উপর ঢেলে দিল। আয়ান আটকানোর সময়টাও পেল না। এদিকে কুহু ধরফড়িয়ে উঠল। মনে হচ্ছিল যেন তার মুখের উপর দিয়ে সুনামি বয়ে যাচ্ছে। তাকাতে সে আরেকটা ঝটকা খেল। আহনাফ দাঁড়িয়ে। পরিস্থিতি বুঝতে সময় লাগলো তার। সে উঠে বসলো। তখনই মাথায় হাত দিয়ে চেঁচিয়ে উঠল মৃদু। আয়ন বিচলিত হয়ে বলল, ঠিক আছিস তুই? মাথা ব্যথা করছে। কুহু বলে উঠল, বালির ভার্সিটি আমার, একটা দিন সুস্থ সবলভাবে বাড়িতে যেতেই পারি না। আহনাফ বলে উঠল, তুমি ভার্সিটি একটা ভালো স্টুডেন্ট। এই বাসায় কি খেতে দেয় না? একটা হকি স্টিক মাথায় এসে লাগলে অজ্ঞান হয় কেউ? কুহু তাকালো আহনাফের দিকে, এরপর বলে উঠল, আসেন আপনাকে মেরে দেখাই অজ্ঞান হয় কি করে। আয়ান বলে উঠল, হকি স্টিকটা কি আপনি মেরেছিলেন? আহনাফ কিছু বলার আগেই কুহু বলে উঠল, বাসায় যাব ভাইয়া। কুহু উঠতে নিলে আয়ন আর আহনাফ দুজনেই ওকে ধরল। কুহু তা দেখে বলল, আরও কাউকে নিয়ে আসুন গিয়ে, সবাই মিলে ধরুন আমায়, পাবলিক বাসের হ্যান্ডেল তো আমি। এখন কথা শুনে দুজনেই একসাথে ছেড়ে দিল ওকে। কুহু ধপাস করে পড়ে গেল।
বোকার মতো দুজনের দিকে তাকিয়ে রইল। এরপর কোমরে হাত দিয়ে চেঁচিয়ে উঠল সে। ওরা আবার ধরতে নিলে কুহু বলে উঠল, হয়েছে, থাক, অনেক সাহায্য করেছেন আপনারা আমার। কুহু এবার কোনো মতে উঠে দাঁড়ালো। আহনাফের চোখে মুখে এখনও রাগ। কুহু খেয়াল করলো তা, মুখ ভেঙচি কাটলো সে। আহনাফ মনে মনে বলল, একবার হাতে নাগালে পাই তোমায়, এরপর বোঝাবো। জড়িয়ে ধরার খুব শখ না, মজা বোঝাবো তোমায়। কুহু বলে উঠল, বাইকে যেতে পারবো না, রিক্সা নিন। অ্যান আচ্ছা বলে রিক্সা খুঁজতে লাগলো। আহনাফের ভালো লাগলো না ব্যাপারটা। এই ছেলের সাথে যাবে এখন তার তিলোত্তমা। রিক্সায় একে অপরের পাশে বসবে তারা, যদি আবার ঢং করে হাতে হাত রাখে